শুরুতে রবীন্দ্র পুরস্কার এবং লোকচক্ষুর কেন্দ্রে চলে আসার পরও সতীনাথ ভাদুড়ী ততটা লেখেননি। তার প্রকাশিত রচনা সর্বমোট 6টি উপন্যাস, 6টি গল্পগ্রন্থ, একটি ভ্রমণ কাহিনী, একটি নাটক, অল্প কিছু প্রবন্ধ আর কয়েকটি কবিতা। আর অবশ্যই এই রচনার মধ্য থেকে 2টি গ্রন্থ, জাগরী এবং ঢোরাইচরিত মানুষ, তার সবচেয়ে পাঠকপ্রিয় এবং দ্বিতীয় সবচেয়ে পাঠকপ্রিয় বই। কিন্তু কাছাকাছি সময় রচিত তার অন্যান্য উপন্যাসগুলো না পড়লে আমরা সম্ভবত তার প্রতিভা ঠিক বুঝতে পারব না, বিশেষ করে ফরম্যাট বা প্রকরণের দিকে যদি না তাকাই, যা যথেষ্টই আধুনিক। লেখক তার প্রতিটি উপন্যাসে কাহিনী বিন্যাসের ক্ষেত্রে অধ্যায় বা পরিচ্ছেদ বিভাজনে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেছেন। যেমন জাগরী উপন্যাসে চরিত্রদের কারাগারে অবস্থানের বিন্দু থেকে অধ্যায় রচিত হয়েছে, চিত্রগুপ্তের ফাইলে কাহিনী তরঙ্গ যুক্ত হয়েছে বিভিন্ন চিঠির উপস্থাপনে, ঢোরাইচরিত মানুষে রচিত হয়েছে 7 কাণ্ড রামায়ণের আর্কেটাইপ অনুসরণে, আবার অচিন রাগিনীতে 28টি তরঙ্গে বিভক্ত হয়েছে কাহিনী। সংকট উপন্যাসে কয়েকটি ছোট গল্প এবং ঘটনাসমূহকে জুড়ে দিয়েছেন মসৃণভাবে, আর সর্বশেষ দিগ্ভ্রান্তে স্পষ্ট সংখ্যা দ্বারা চিহ্নিত করেছেন অধ্যায়সমূহ। প্রায় 9 বছর সতীনাথ ভাদুড়ী প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, যার দরুন 3 বার তাকে কারাবরণও করতে হয়েছিল। আর রাজনৈতিক জীবন শেষ হওয়ার মুহূর্তেই তিনি লিখে উঠেছিলেন জীবনের প্রথম উপন্যাস জাগরী। প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে ভাগলপুর সেন্ট্রাল জেলে বসে তিনি লিখেছিলেন এই গল্প। 42 সালের আগস্ট আন্দোলনের পটভূমিকায় রচিত কাহিনী, যেখানে 3 জন ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী মানুষের রাজনৈতিক মতাদর্শের সংঘর্ষ দেখা যায়। কিন্তু লেখক অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে পুরো কাহিনীর বর্ণনা করেছেন, ফলত সমগ্র মধ্যবিত্ত পরিবারের রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটেছে তার লেখায়। জাগরী মূলত রাজনৈতিক জাগরণের কাহিনী, যা একটি রাতের পটভূমিকায় বর্ণিত হয়েছে। 4টি অধ্যায়ে 4 জন ভিন্ন মানুষের আত্মকথনে রচিত হয়েছে এই উপাখ্যান। তবে এই প্রয়োগটি বাংলা সাহিত্যের নতুন নয়। এর আগে বঙ্কিমচন্দ্র রচনা করেছেন রজনী এবং রবীন্দ্রনাথ প্রকাশ করেছিলেন ঘরে বাইরে। কিন্তু উপন্যাস দুটিতে চরিত্রদের আত্মকথন কাহিনী এগিয়ে নিতে সাহায্য করেছিল। অন্যদিকে জাগরীতে 4টি চরিত্রের বয়ান একটি কেন্দ্রে গিয়ে পৌঁছেছে। বিষয়ের সঙ্গে লেখকের নির্লিপ্ততা তাকে অনন্য করে তোলে। সতীনাথ ভাদুড়ীর দ্বিতীয় উপন্যাস চিত্রগুপ্তের ফাইল পত্রিকায় প্রকাশকালে গ্রন্থটির নাম ছিল মীনা কুমারী। মীনা কুমারী এই গল্পের নায়িকা, যার আত্মহত্যা দিয়ে গল্প শুরু হয়, অর্থাৎ উপন্যাসটি শেষ থেকে শুরু হচ্ছে। এরপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে অতীতে ফিরে গিয়ে ঘটনার বিস্তার। আর চিত্রগুপ্ত একজন প্রসিদ্ধ সাহিত্য সমালোচকের ছদ্মনাম। সাহিত্যে আয় নেই বলে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলেছেন, চিত্রগুপ্ত বাণী প্রতিষ্ঠান, যা নতুন লেখকদের গল্পের প্লট সরবরাহ করে। উপন্যাসের আপাত লঘু নামকরণের মধ্য দিয়ে লেখক আসলে গভীর জীবনবোধের উন্মোচন করেছেন। চিত্রগুপ্তের ফাইল মূলত শ্রমিক সংগঠনের উপর ভিত্তি করে রচিত। 1948 সালের 31 জানুয়ারি, অর্থাৎ মহাত্মা গান্ধীর তিরোধানের পরের দিন থেকে শুরু করে 15 দিন ধরে চলে উপন্যাসের ঘটনা প্রবাহ, যেখানে শ্রমিক মালিকের বিরোধ ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। সতীনাথ ভাদুড়ীর জীবনী থেকে জানা যায় তিনি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। এই সময়কার মিল শ্রমিকদের দুরবস্থা তাকে এই উপন্যাস লিখতে প্রেরণা যোগায়। ঢোরাইচরিত মানুষ সতীনাথ ভাদুড়ীর সর্ববৃহৎ উপন্যাস। বাংলা ভাষায় এই ধরনের লেখা সচরাচর দেখা যায় না। এটি একই সঙ্গে আর্কেটাইপ, আঞ্চলিক, রাজনৈতিক এবং মহাকাব্যিক উপন্যাস। ঢোরাইচরিত মানুষ নামটি লেখক গ্রহণ করেছেন তুলসীদাসের রামচরিত মানুষ গ্রন্থ থেকে। বিভিন্ন চরিত্রের মুখে তিনি 25 বার রামচরিত মানুষের উদ্ধৃতি ব্যবহার করেছেন। আর যেমনটা আমরা আগেই জেনেছি, উপন্যাসের অধ্যায় বিন্যস্ত হয়েছে রামায়ণের 7টি কাণ্ডের অনুসরণে, আবার প্রতিটি অধ্যায় ভাগও হয়েছে উপ অধ্যায়ে। এছাড়া কাহিনী নির্মাণে রয়েছে রামায়ণের প্রভাব। মূলত বিহার প্রদেশের জিরানিয়া গ্রামের যে কৃষক সম্প্রদায়কে নিয়ে রচিত এই উপাখ্যান, তাদের জীবন কেন্দ্রে রয়েছে 3টি বস্তু: রোজা, রোজগার আর রামায়ণ। সমাজ ব্যবস্থার প্রতীক বলতে রাম রাজত্বকেই বোঝে তারা, তাই লেখক ঢোরাইকে রাম রূপে প্রদর্শন করেছেন। এ বিষয়ে আরো জানতে লেখকের বক্তব্য শুনতে হবে তার প্রবন্ধ থেকে। যাই হোক, এই অঞ্চলের মানুষের জীবনযাপন, ধর্মান্ধতা, সংস্কার, কুসংস্কার, তাদের ভাষা, প্রবচন, লোককথা, উৎসব সমস্ত কিছুই উঠে এসেছে এই গল্পে। আনুমানিক 1912 সাল থেকে 1915 সাল পর্যন্ত এর ব্যাপ্তি, যেখানে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রভাবে ভারতবর্ষের গ্রামীণ জীবনের জনজাগরণ স্পষ্ট হয়ে ওঠে। সতীনাথ ভাদুড়ী রচিত প্রথম 3টি উপন্যাস মূলত রাজনৈতিক উপন্যাস, যা 3টি ভিন্ন শ্রেণীর মানুষের উপাখ্যান: মধ্যবিত্ত, শ্রমিক এবং কৃষক, যেগুলো রচনার জন্য তিনি 3টি ভিন্ন রীতি গ্রহণ করেছেন। আর পরবর্তী 3টি উপন্যাস বলা যায় মনস্তাত্ত্বিক উপন্যাস, যার ভেতর সম্ভবত সবচেয়ে জটিল রচনা অচিন রাগিনী, লেখক যাকে বলছেন টান ভালোবাসার গল্প। এখানে 2 অন্তরঙ্গ বন্ধুর মধ্যে নতুন দিদিমাকে কেন্দ্র করে এক সংঘাতপূর্ণ টান ভালোবাসার কাহিনী তৈরি হয়েছে, কিন্তু সংঘাত বাইরের জগতে নয়, বরং অন্তর্জগতে, যা প্রকাশ করতে লেখক ঘটনার পরিবর্তে মনের চেনা অচেনা রহস্যলোকের উন্মোচন করেছেন। অচিন রাগিনীতে সম্পূর্ণ একটি কাহিনী বা প্লট থাকলেও সংকটে তা পাওয়া যায় না।
এখানে মানুষের জীবনের বিচ্ছিন্ন কতগুলো সংকট মুহূর্তেরই বিশ্লেষণ করেছেন লেখক। সংকট মূলত একটি প্রতীকী উপন্যাস। কাহিনীর যোগসূত্র হিসেবে বারবার একটি পিতলের ধুনুচির কথা এসেছে। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে এক সংকট থেকে আরেক সংকট মুহূর্তে এই প্রতীক লেখক ব্যবহার করেছেন, যা কাহিনীর প্রবাহে অপরিহার্য হয়ে উঠেছে। লেখকের সর্বশেষ উপন্যাস দিগ্ভ্রান্ত, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এখানে রয়েছে দুটো সমস্যা, দাম্পত্য সমস্যা এবং ধর্মীয় জটিলতা। উপন্যাসে ডক্টর সুবোধ মুখার্জি তার স্ত্রী অতসীবালা, পুত্র সুশীল এবং মণিকে নিয়ে তাদের জীবন। হঠাৎ তাদের জীবনের সংঘাত শুরু হয় অতসীবালার গ্রাম সম্পর্কের ভাই হরিদাসের আগমনে, যিনি সন্ন্যাসী জীবন পালন করেন, যার সংস্পর্শে এসে ডক্টর সুবোধ মুখার্জির পরিবার ধর্মের দিকে আকৃষ্ট হতে থাকে। উল্লেখযোগ্য বিষয় হল, লেখক এই উপন্যাস লেখার পূর্বে বৃন্দাবন গিয়ে এক বৈষ্ণব আশ্রমে কিছুকাল ছিলেন। দিগ্ভ্রান্তের উপকরণ সেখান থেকে এসেছে। উপন্যাসটি মূলত ধর্মীয় দর্শন এবং বৈজ্ঞানিক দৃষ্টির সংঘর্ষের উপর রচিত। সতীনাথ ভাদুড়ীর অগ্রজ এবং সমসাময়িক লেখক ছিলেন তারাশঙ্কর, মানিক, বিভূতিভূষণ। তবে এদের থেকে সতীনাথ ছিলেন ব্যতিক্রম। তারাশঙ্করের সুগভীর ঐতিহ্যবাদী আধ্যাত্ম বিশ্বাস ছিল না, মানিকের বৈজ্ঞানিক মনন ছিল না, এমনকি বিভূতির প্রকৃতিমুগ্ধ সরলতাও নয়। বিষয় ও প্রকরণের দিক থেকে সতীনাথ ছিলেন সবার থেকে আলাদা। ফরাসি সাহিত্যের মনোযোগী পাঠক হওয়া সত্ত্বেও ভারতীয় জীবন ভাবনার ব্যতিক্রম তিনি রচনা করেননি। সংখ্যায় কম হলেও তার প্রতিটি গ্রন্থ নতুন নতুন চিন্তার জন্ম দেয়। জীবনের শেষে এসেও ভাবেন নতুন প্লট নিয়ে। সৈয়দ মুজতবা আলী যাকে বলেন লেখকদের লেখক।